বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর 49তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত নাই তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা এদেশ স্বাধীন করতে পেরেছি, আমরা বিজয় অর্জন করেছি, যিনি আমাদের একটি রাষ্ট্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, আমি সেই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাই। আমি অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 15 আগস্ট, মাত্র 3 বছর 7 মাস যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর একই সাথে হত্যা করা হয় আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি, যার বয়স ছিল মাত্র 10 বছর। তার আকাঙ্ক্ষা ছিল, তার একটাই আকাঙ্ক্ষা, সে বড় হলে আর্মিতে যোগ দেবে, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। তাকেও নির্মমভাবে হত্যা করে। একই সাথে কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন, আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা যিনি পঙ্গু ছিলেন, শেখ আবু নাসের সহ রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিনকে এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ যারা সেদিন শাহাদাত বরণ করেন, প্রায় 18 জন সদস্য সেদিন শাহাদাত বরণ করেছেন। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয়েছে এবং 2 লক্ষ মা বোন যাদের মহান আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে, তাদের প্রতি। আমাদের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা জানার সাথে সাথে যারা মুক্তিযোদ্ধা তাদের প্রতি আমি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। একটি স্বাধীন দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে যখন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতিপিতা গড়ে তুলছিলেন, যেখানে রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি, একটু খাবার ছিল না, যেটুকু যা ছিল পাকিস্তানের হানাদার বাহিনী জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেয়। 3 কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল, 1 কোটি মানুষ শরণার্থী, তারপর নির্যাতিত মা বোন এবং প্রতিটি শহীদ পরিবার, আহত মুক্তিযোদ্ধা, হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় যারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, প্রত্যেকেরই পুনর্বাসন পুনর্গঠনের কাজ একাধারে যেমন করেছিলেন জাতির পিতা, পাশাপাশি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সশস্ত্র বাহিনীও তিনি গড়ে তোলেন। সবথেকে বড় কথা হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং সংগ্রামে যে মিত্র বাহিনী আমাদের সাথে ছিল, ভারতের সশস্ত্র বাহিনী, যারা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়ে তারাও আমার মুক্তিযোদ্ধাদের সাথে বুকে রক্ত ঢেলে দিয়ে এই দেশের স্বাধীনতা এবং বিজয় অর্জনে সহযোগিতা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে যখন দেশে ফিরে আসেন, তখন সেই মিত্র বাহিনীকে কিন্তু তার স্বদেশে ফিরিয়ে দিতে তিনি ফিরিয়ে নিতে অনুরোধ করেছিলেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। এবং ইন্দিরা গান্ধী, তিনি অত্যন্ত স্বাধীনচেতা একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি কিন্তু সাথে সাথে মিত্র বাহিনীকে ফেরত নিয়ে যায়। বিশ্বে এটা একটি বিরাট এবং বিরল ঘটনা। আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই,
যেসব দেশে তাদের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধে বা তাদের পাশে যে সকল মিত্র শক্তি দাঁড়িয়েছে তারা কখনো সেই দেশ ছেড়ে ফেরত যায়নি। জাপানে আমেরিকার সৈনিক এখনো তারা অবস্থান করছে। জার্মানিতে, পূর্ব জার্মানিতে যেমন রাশিয়ার সৈন্য ছিল, কিন্তু পশ্চিম জার্মানিতে আমেরিকান সৈন্যবাহিনী এখনো সেখানে অবস্থান করছে। এভাবে সারা বিশ্বের অনেক দৃষ্টান্ত থাকবে। বাংলাদেশ ছিল এখানে একমাত্র ব্যতিক্রম, আর সেটা সম্ভব হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব, স্বাধীন চেতা নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল। আমাদের নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তোলার তিনি পদক্ষেপ নেন এবং প্রথম কুমিল্লা সেনানিবাসে মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড হয় এবং তিনি কম্বাইন্ড আর্মস স্কুল সেনাবাহিনীর জন্য প্রতি কোরের জন্য 77 ট্রেনিং সেন্টার তৈরি করে দেন। তিনি ঢাকা, চট্টগ্রাম, খুলনায় নৌবাহিনীর জন্য ঘাঁটি স্থাপন করেন। তিনি যুগোস্লাভিয়া এবং ভারত থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ সংগ্রহ করেন। নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি 12টি শাখা কমিশনিং করেন এবং নৌবাহিনীকে নেভাল অ্যাসাইন প্রদান করেন। আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন তখন MiG-21 ব্যবহার করা হয়েছিল। স্বাধীনতার পর 73 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব অত্যাধুনিক সুপারসনিক MiG-21 ক্রয় করেন। যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, এয়ার ডিফেন্স রাডার ইত্যাদি সবই বিমান বাহিনীতে তিনি যুক্ত করেন। 74 সালেই তিনি প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে দিয়ে যান। আমি মাঝে মাঝে ভাবি এবং আমার এটা আমি চিন্তা করি, যখনই সরকার গঠন করেছে আমি দেখেছি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিটি ক্ষেত্রে যে ভিত্তিটা সেটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে গেছেন এবং এত অল্প সময়ের মধ্যে আমাদের একটি সংবিধান দিয়েছেন এবং এই যে এত কাজ তিনি কীভাবে যে করেছিলেন সেটা সত্যি ভাবতে অবাক লাগে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর আর বাংলাদেশটা কিন্তু এগোতে পারেনি। তখন প্রতিনিয়ত আমাদের সেনাবাহিনীতে একটার পর একটা হয়েছে, আর সেনাবাহিনীর হাজার হাজার সৈনিক এবং অফিসার তাদেরকে জীবন দিতে হয়েছে। সেনাবাহিনীর আকাশ বাতাস সেদিন ভারাক্রান্ত ছিল বিধবার কান্না, সন্তানহারা পিতারা সন্তানের কান্নায়। বিমান বাহিনীর শত অফিসার এবং সৈনিক তাদেরকেও হত্যা করা হয়। এই ধরনের একটি পরিবেশ ছিল। 15 আগস্ট আমি আমার ছোট বোন দেশে ছিলাম না, জার্মানিতে ছিলাম আমার স্বামীর কর্মস্থলে। এরপর 6 বছর আর দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল। 71 যখন পাকিস্তানি সেনাদের হাতে আমার মা সহ আমরা সব বন্দী ছিলাম। আমার প্রথম সন্তান সেই বন্দিখানা জন্মগ্রহণ করে, আর 15 আগস্টের পরে রিফিউজি হিসেবেই বিদেশে 6 বছর কাটাতে হয়। যখন 81 সালে ফিরে আসতে সক্ষম হই, তখন থেকে একটাই চেষ্টা ছিল যে দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন সেই দেশ কখনো ব্যর্থ হতে পারে না, এই সংঘাত থাকতে পারে না। 7 জুন 81 সালে আমাদের 7 জুন 6 দফা পালনকালীন সময় আমি প্রথম আমার বক্তৃতায় কথাই বলেছিলাম যে আমি সশস্ত্র বাহিনীতে আর কোনো বিধবার কান্না শুনতে চাই না, সন্তানহারা পিতার কান্না, পিতা সন্তানের কান্না শুনতে চাই না। কারণ আমার প্রচেষ্টাই ছিল যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেখানে ডিসিপ্লিন ফ্রি আনা এবং সেটাকে আরও উন্নত সমৃদ্ধশালী করা, সেখানে সংঘাত না, শান্তি থাকবে। আমি যখন ফিরে আসি, এমন একটা দেশে ফিরে এসেছিলাম
নাগরিক হিসেবে আমার কোনো অধিকার ছিল না বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাই। আমি কোনো মামলা করতে পারিনি, কারণ ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল এবং বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়েছিল। আমি ফিরে আসার পর 32 নম্বর বাড়িতে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। রাস্তায় বসেই আমাকে আমার প্রয়াত পিতা মাতার জন্য দোয়া চাইতে হয়েছিল। দীর্ঘ 21টা বছর পর সরকার গঠন করার সুযোগ পাই। যে সশস্ত্র বাহিনী আমার বাবার হাতে গড়া, তাকে আরো উন্নত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন করা, সেই পদক্ষেপ আমি নিয়েছিলাম। পাশাপাশি সারা দেশের আর্থসামাজিক উন্নতি যাতে হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে পরিকল্পিতভাবে কাজ করা শুরু করি। আমাদের সশস্ত্র বাহিনী আরও উন্নত প্রশিক্ষণ নেবে, তার জন্য 98 সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ওয়ার কলেজ আমি গড়ে তুলি। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 1999 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ তখন থেকে প্রতিষ্ঠিত করি এবং 2000 সালে সেনা নৌ বিমান বাহিনীতে নারী অফিসার যাতে যোগ দিতে পারেন সেই ব্যবস্থাটা আমরা নিই। পাঁচ বছর সরকারে ছিলাম, বাংলাদেশটাকে চেয়েছিলাম উন্নত করতে। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি। 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়। দারিদ্র্যের হার হ্রাস করে মানুষের ভাগ্য আরও উন্নত করার সকল প্রচেষ্টাই নিয়েছিলাম এবং দেশ এগিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্যের বিষয় 2001-এ সরকারে আসতে পারিনি। তার কারণ ছিল আমাদের গ্যাস বিক্রি করার একটা প্রস্তাব ছিল, আমি রাজি হইনি। যে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব সেটা এই দুর্বলতা আমার নেই, কারণ আমি সবসময় মনে করি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এদেশের স্বার্থ রক্ষা করা, দেশকে উন্নত করাই আমার কাজ। আমি শুধু বলেছিলাম যে এই গ্যাস আমাদের একমাত্র প্রাকৃতিক সম্পদ যা আমার দেশের মানুষের কাজে ব্যবহার হবে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য রিজার্ভ থাকবে। যাও বড় দেশ আমেরিকা, তাদের কোম্পানি গ্যাস তুলে কিনবে, ভারত এত বড় বড় দেশের বিরুদ্ধে কথা বললে আর ক্ষমতায় থাকা যায় না। কাজে 2001 সালে আমি ভোট বেশি পেলেও আমি সরকার গঠন করতে পারিনি, কিন্তু আমার কোনো আফসোস ছিল না এই কারণে যে দেশের সম্পদ অন্যের হাতে তুলে ক্ষমতা যাওয়ার মতো ওই দুর্বলতা এটা আমার ছিল না। যাও 2001 থেকে 2008 অনেক ঝড়ঝঞ্ঝা পার হয়ে 2008-এর নির্বাচনে আমরা জয়ী হই এবং সরকার গঠন করি। তখন থেকে প্রচেষ্টাই ছিল যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেব। আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি 2010 থেকে 2021। দিন বদলের সনদ হিসেবে আমাদের নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিই। আমার লক্ষ্য ছিল যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ শূন্য হাতে যাত্রা শুরু করে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমার বাবা মাত্র 3 বছর 7 মাসের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন। কাজে আগামীতে আমাদের 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন পালন করব, অবশ্যই বাংলাদেশকে একটি ধাপ আমাদের উন্নীত করতে হবে। যদি এর মধ্যে কোভিড-19-এর অতিমারি দেখা দিল, তারপরেও আমরা কিন্তু তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিল, কিন্তু সে অবস্থাও আমরা ওই 21 সালেই স্বীকৃতি পেলাম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার।
এবং এই ঘোষণাটা আমাদের জন্য একটা বিরাট অর্জন ছিল, যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতিপিতার জন্মশতবার্ষিকী একই সাথে পালন করছি, সেই সময় এই ঘোষণাটা আমরা পাই। আমরা সরকারে আসার পরে আমাদের ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি, জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছিলেন তারই ভিত্তিতে, এবং সেনা নৌ বিমান বাহিনীকে আধুনিকায়ন করা, সম্প্রসারণ করা। এবং প্রথমবার যখন সরকার তখনই তো বিমান বাহিনীর জন্য আমি MiG-29 ক্রয় করি, নৌবাহিনীর জন্য ফ্রিগেট ক্রয় করে দিই, আর সেনাবাহিনীর জন্য নতুন ট্যাঙ্ক ক্রয় করে দিই। আমরা 3টি নতুন ডিভিশন, বিভিন্ন ফরমেশনের অধীনে 3টি ব্রিগেড, ছোট বড় 58টি ইউনিট প্রতিষ্ঠা লাভ করে এবং মাওয়া জাতি প্রতিষ্ঠিত হয়েছে। শেখ রাসেল সেনানিবাস, মিঠামইন 3 সালে নতুন সেনানিবাস স্থাপনের কার্যক্রম চলছে। আমাদের দেশে বিভিন্ন সেনানিবাসে অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের জন্য বাসস্থান, BOQ অফিসার্স মেস, বিভিন্ন সেনানিবাসে প্রশাসনিক অপারেশনাল চাহিদা পূরণের জন্য বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছি। একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সমস্ত কারখানায় উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র গোলাবারুদ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উৎপাদনের কার্যক্রম চলমান আছে। তাছাড়া মেশিন টুলস ফ্যাক্টরি এবং ডিজেল পাম্প দুটো আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিই। আর এদিকে আমাদের নৌবাহিনীর জন্য আমরা খুলনায় শিপইয়ার্ড এবং ড্রাই ডক সেটাও আমরা দেই। আর বিমান বাহিনীর জন্য আমাদের তেজগাঁ এয়ারপোর্ট, সেটাও আমরা বিমান বাহিনীর হাতে তুলে দিই। আমাদের চট্টগ্রাম, কক্সবাজার আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস এবং লালমনিরহাট এভিয়েশন স্কুল নির্মাণ কাজেও পরীক্ষাধীন। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টেও অত্যাধুনিক অস্ত্র এবং বিবিধ সরঞ্জাম এবং এর অন্তর্ভুক্ত ঘটেছে, এবং এই রেজিমেন্টের অপারেশনাল এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে উপযুক্তভাবে সহায়ক হয় সেই ব্যবস্থা আমরা নিই, এবং এর সংখ্যাও আমরা বাড়িয়ে দিই। আগে খুব অল্প সংখ্যক ছিল, দীর্ঘ সময় তাদের ডিউটি দিতে হতো, সেজন্য আমরা এর সংখ্যাটাও বাড়িয়ে দিয়েছিলাম। আমরা সেনাবাহিনীতে ইতিমধ্যে সংযোজিত হয়েছে অত্যাধুনিক অ্যামফিবিয়াস ট্যাঙ্ক VT-5, তুরস্কে বায়রাক্তার TB2 ড্রোন, টাইগার MLRS রেজিমেন্ট, Mi-171 SH হেলিকপ্টার এবং কাশা C-295W এর মতো অত্যাধুনিক পরিবহন বিমান। আসলে প্রতিটি বাহিনীকে কিন্তু আমরা ত্রিমুখী বাহিনী করে দিয়েছি, সব ধরনের সবাই যেন প্রস্তুত থাকতে পারে। বিমান বিধ্বংসী মিসাইল FM-90 এবং অর্লিকন GDF 009 অ্যান্টি এয়ারক্রাফট গান, যা বাংলাদেশকে আঞ্চলিক শক্তি হিসেবে মর্যাদা দিয়েছে। এই গার্ড রেজিমেন্টের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি 75 সালে 5 জুলাই প্রতিষ্ঠা করে যান, কিন্তু এটা ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে সময় নেয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অন্তত আমি বলবো যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা জাতির পিতা পরিবার সকলেরই নিরাপত্তায় বিরাট অবদান রেখে যাচ্ছে। আর তাছাড়া বিভিন্ন রাষ্ট্রাচার অনুষ্ঠানে তাদের ভূমিকা আজকে অত্যন্ত প্রশংসনীয়। আর আমি এটুকু বলবো যে আমাদের গার্ড রেজিমেন্ট সবসময় তারা বিশেষ করে দায়িত্ব পালন করতে যেয়ে সেই ঝড় বৃষ্টি রোদ সব কিছু মাথায় নিয়েই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই গার্ড রেজিমেন্টের সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। এবং আমাদের যে আমরা জাতিপিতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের বিশেষ করে জাতিপিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন আমরা 2021 সালে পালন করতে যাই, তখন অনেক বিদেশি অতিথিরা একই সাথে এসেছিলেন। কাজে সমস্ত নিরাপত্তা পালনে এবং বিভিন্ন রাষ্ট্রাচারে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। কাজে আমি আমাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ PGR-কে
আন্তরিক অভিনন্দন জানাই যে তারা যে তাদের জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান। সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। প্রিয় গার্ডবৃন্দ, আমি এই কথাটাই বলবো যে আওয়ামী লীগ সরকার গঠন করার পরপরই 1998 সালে গার্ডসদের সদস্যদের জন্য ঝুঁকির কথা বিবেচনা করে গার্ডস ভাতা প্রচলন করি। রেজিমেন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য 2013 সালে আমি জনবল বৃদ্ধি করি, স্বতন্ত্র রেজিমেন্টে রূপান্তরিত করি। আর প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্টে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি প্রদান সহ যুগোপযোগী আধুনিক অস্ত্র সরঞ্জাম সংযোজন করি, যাতে করে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রশিক্ষণের যেটা সবথেকে বেশি দরকার সে প্রশিক্ষণ কার্যক্রম আরও উন্নত কার্যকর করতে এমনকি বৈদেশিক প্রশিক্ষণ সহ সেনানিবাসী ইনডোর ফায়ারিং রেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। এবং আমরা পরিবারের কল্যাণের কথা বিবেচনা করে 14 তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করেছি। গার্ডসের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমও আমরা হাতে নিয়েছি, যা অব্যাহত থাকবে। আমি চাই যে আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি নিয়েই আসেন, সেই জন্য আমার সবসময় দোয়া থাকে। আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করেন সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে, হেফাজত করে, সেটাই আমি চাই। আমাদের লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিমধ্যে আমি এটুকু বলতে পারি যে পরপর আমরা যে সরকার এসেছে একটা দীর্ঘ সময় অর্থাৎ 2009 থেকে এই পর্যন্ত এখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তনের যে ধারাটা সূচিত হয়েছে সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আজকে গ্রাম পর্যায় পর্যন্ত আমি বলবো যে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, ওয়াইফাই কানেকশন দিতে পেরেছি, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, প্রাইমারিতে একেবারে মায়ের নামেই আমরা টাকা পাঠিয়ে দিই বৃত্তি, গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি আর্থসামাজিকভাবে দেশটাকে আরও উন্নত করতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ এখন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় যারা বলেছিল, যে সমস্ত বড় দেশ বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, ওটা একটা বাস্কেট কেস হবে, এখন অন্তত সেটা তারা বলতে পারে না এবং তাদের বলতে হয় যে বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। আজকে আমরা অর্থনৈতিকভাবে 33তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি। যদি এই কোভিড-19 অতিমারি দেখা না দিত আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি না হতো, স্যাংশন কাউন্টার স্যাংশন যদি না হতো, তাহলে আমরা আরও অনেক এগিয়ে যেতাম। আর এখন তো আপনারা জানেন অবস্থা আরও খারাপ। আজকে গাজা যেভাবে প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে, আমি এই বিষয়টা আন্তর্জাতিকভাবে যখন যেখানে গেছি আমি এর প্রতিবাদ করেছি এবং এখনও করে যাচ্ছি। কারণ আমি সবসময় আমরা প্যালেস্টাইনিদের পক্ষে আছি। কারণ এইভাবে গণহত্যা, শিশু নারীদের উপরে অত্যাচার আর যে মানবতার কষ্টটা করে যাচ্ছে, এটা সত্যি সহ্য করা যায় না। কাজে আমরা সবসময় মানে অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের সঙ্গে থাকি। আর আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের উন্নয়নের কাজ চলছে। আজকে আমাদের বেকারত্বের হার কমে 3.2 ভাগে দাঁড়িয়েছে। সেখানেও বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমরা দারিদ্র্যের হার যা 41.5 ভাগ ছিল সেই 2006, সেটা আমরা 18.7 ভাগে নামিয়েছি। এই ইউক্রেন যুদ্ধ, স্যাংশন এসব যদি না হতো আর সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি না হতো, আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে অন্ততভাবে আরও 2% কমাবো। কারণ যে বড় দেশ বলেছিল আমরা বাস্কেট কেস পাবো, সেখানে দারিদ্র্যের হার হলো 17%। তা আমি বলছিলাম যে 1% হলেও আমি কমাবো, যেন বলতে পারি যে বাস্কেট কেস না, দেখেন তো আপনাদের থেকে ভালো আছি। তবে এখন আমরা 18.7 আছি। ইনশাল্লাহ আমরা আমাদের
সবাইকে একটু কৃচ্ছ্রতা সাধন করতে হবে, এটা আমি অনুরোধ করব সব ক্ষেত্রেই। এবং কৃচ্ছ্রতা সাধন করে আমরা যদি এগিয়ে যাই আমাদের উৎপাদন বৃদ্ধি করে, তাহলে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। হতদরিদ্র যারা একেবারে, সেটা প্রায় 25% উপরে ছিল, 25.5% মতো ছিল। আজকে তা দাঁড়িয়ে 5-এ আমরা নামিয়ে এনেছি, 5.6 আমরা নামিয়ে এনেছি। আপনারা জানেন যে আমি বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। প্রথম যে আশ্রয়ণ প্রকল্পে বিনামূল্যে ঘর দিতে শুরু করলাম, সেটা সেন্ট মার্টিন দ্বীপে আমাদের নৌবাহিনী সেটা তৈরি করে দিয়েছিল প্রথম। আর এরপর সারা বাংলাদেশে আমি যে আশ্রয়ণের ব্যারাক হাউস করি, আমাদের সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে সেই ঘরগুলি তৈরি করে দিয়ে আমাদের সেই ভূমিহীন গৃহহীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়বার সরকার আসার পর এখন আমরা সকলের জন্য আলাদা ঘর করে দিচ্ছি, আর সেই ব্যারাক হাউসগুলিও আমরা সেমি পাকা ঘর হিসেবে তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছি। মাত্র কয়েক হাজার এখন বাকি আছে। এটা করতে পারলে পরে বাংলাদেশে কেউ আর গৃহহীন ভূমিহীন থাকবে না। সকলের জন্য একটা ঘর বাড়ির ঠিকানা আমরা করে দেব। পাশাপাশি এর পরবর্তীতে আর একটা আছে যে অনেকেরই হয়তো ভিটে মাটি আছে কিন্তু ঘর করবার মতো বা সেরকম সামর্থ্য নাই, তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কাজে আজকে আমাদের মাথা পিছু আয় বেড়েছে, আমরা এগিয়ে যাব। আমাদের একটাই কথা যে আমাদের দেশটাকে আরও উন্নত সমৃদ্ধ আমাদের করতে হবে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। আপনারা জানেন যে এটা নিয়ে একটা বিরাট চক্রান্ত ছিল এবং দুর্নীতির অভিযোগ এনেছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা প্রমাণ করতে পারেনি। কানাডা ফেডারেল কোর্ট একেবারে রায় দিয়েছিল যে ওয়ার্ল্ড ব্যাংক যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা তথ্য দিয়েছে। কাজে আমরা তারপর আমি নিজেদের অর্থায়নে আজকে পদ্মা সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না বাঙালিকে, তো সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওইরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি, সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখিয়েছি। আর ইতিমধ্যে অনেকগুলি কাজ করেছি। কর্ণফুলী টানেল নদীর নিচ দিয়ে, এখন নদীর নিচ দিয়ে গাড়ি চলে। আমাদের মেট্রো রেল থেকে শুরু করে আমরা এক্সপ্রেসওয়ে, এবং এটা শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না, সমগ্র বাংলাদেশটাই যাতে উন্নত হয় সেইভাবে আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল, নৌপথ, বিমান সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাজেই আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছনে টানতে পারবে না। আমরা অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হব সকলের সহযোগিতায়। আমি আমাদের প্রিয় গার্ডসদের বলবো যে নিশ্চিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য। এই মঞ্চে দীক্ষিত হয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি এই রেজিমেন্টের সদস্যগণ সাহস, আন্তরিকতা, পেশাগত দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দেশপ্রেমের শপথে বলীয়ান হয়ে সর্বদা দায়িত্ব পালন করে আসছেন। আপনাদের এই কর্তব্য পালনের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত অনুষ্ঠানের মাধ্যমে এই গার্ড রেজিমেন্ট আগামীতে আরও দক্ষতা অর্জন করবেন, সেটাই আমাদের কামনা। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং বাংলাদেশ আজকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবথেকে বেশি অবদান রেখে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, যে সব দেশে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যারা কর্তব্য পালন করেন সেখানকার সাধারণ মানুষের মাঝেও আমি বলি যে বাংলাদেশ সম্পর্কে একটা উন্নত ধারণা হয়। এবং আমি বলতে পারি যে যারা শান্তিরক্ষা মিশনে কাজ করেন তারা সেই সব দেশের মানুষের হৃদয় স্থান করে নেন এবং জয় করে আনেন বাংলাদেশকে। সেটার জন্য সত্যি আমি গর্বিত। সবাইকে আমার ধন্যবাদ। আমি আর বেশি সময় নেব না, আমি এটুকু বলবো যে আজকে পিজিআরের এই প্রতিষ্ঠা লগ্নে আপনারা সকলে
সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার পরিজন সকলে সুস্থ থাকেন। যারা আজকে আমাদের মাঝে নাই, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পরিবারের সদস্যদের আমার সহমর্মিতা জানাই এবং সেই সাথে সাথে সকলের জীবন সুন্দর হোক, উজ্জ্বল হোক। বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, আধুনিক জ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ, যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলি 2041 সাল পর্যন্ত। 21 থেকে 41 সে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি আমি। আমাদের বদ্বীপ জলবায়ুর অভিঘাত থেকে এই অঞ্চলটা যাতে রক্ষা পায়, তার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে নেদারল্যান্ডের সাথে চুক্তি করে আমরা তাও বাস্তবায়ন শুরু করেছি। আর জাতিসংঘ ঘোষিত এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও অর্জন করার পথে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করে নয়, এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অভিষ্ট লক্ষ্যে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার দীর্ঘ বক্তৃতা ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।